48 দলের ঐতিহাসিক এক বিশ্বকাপের শেষ প্রান্তে আমরা। 44 দল বাদ পড়েছে, বাকি আছে আর মাত্র 4টি দল। আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ড। এই 4 দলের মুখোমুখি লড়াইয়ে জানা যাবে এবারের ফাইনালিস্ট কে। প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি ফ্রান্স ও স্পেন, দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আমার সঙ্গে আজকে আলোচনায় আসেন আমার সত্যজিৎ দা এবং আদর ভাই। আপনাদের দুজনকে স্বাগতম। তো প্রথমেই প্রশ্ন আদর ভাইয়ের কাছে, এবারের 4 সেমিফাইনালিস্টের মধ্যে সবচেয়ে ওর্দি সেমিফাইনালিস্ট কে এবং সবচেয়ে দুর্বল সেমিফাইনালিস্ট কে? প্রথমে ফ্রান্স কোনো কথা বলে না। ফ্রান্স যেভাবে মনে করেন একখালি মানে রিয়েলি ভাই নাই একখালি বা একটু বেশি জীবন দিয়ে আসুন হ্যাঁ, ফ্রান্সকে ঠেকানো মুশকিল হবে। স্পেনকে মানে ফ্রান্স আর স্পেনের খেলার কথা যদি বলি তাহলে প্রথম সেমিফাইনালের কথা যদি বলি সেক্ষেত্রে আসলে একটু হলেও ফ্রান্সকে এগিয়ে রাখতে হবে, ফাইট হবে, তবে দিন শেষে ফলাফলটা ফ্রান্সের দিকে যাবে। খুব কঠিন। আমি এর আগে তোমার আপনাদের সাথে বলছিলাম বিভিন্ন ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করছিলাম, বা এই ম্যাচটা নিয়ে ভবিষ্যৎবাণী করা সো টাফ। দুটো দলই মানে প্রচন্ড শক্তিশালী এবং প্রতিটা ম্যাচেই তারা ডমিনেট করে খেলতেছে। খুবই টাফ। এটা কি মানে নির্ধারিত সময় কি শেষ হবে নাকি না পেনাল্টি পর্যন্ত যাবে? সময় শেষ হবে। দুই দলই খুব অ্যাটাকিং ফুটবল, মানে কেউ ডিফেন্সিভ করবে না, ডিফেন্সে যাবে না কেউই। দুই দলই অ্যাটাকিং ফুটবল খেলবে নিঃসন্দেহে। তো মজার বিষয়টা হবে যে ফ্রান্সের অ্যাটাক মানে স্পিডের বিপরীতে স্পেন তাদের খুব মানে উপভোগ্য হবে বলে মনে হয়। ফ্রান্সের উইং অ্যাটাকটা, ফ্রান্সের যে উইং অ্যাটাক সেটা স্পেন কিভাবে ঠেকাবে সেটা খুব ইন্টারেস্টিং একটা লড়াই। মানে বলে যে ফ্রান্সের যে অ্যাটাক সেটাকে ঠেকানোর মতো মানে কাউন্টার ভেনাম শুধুমাত্র স্পেনের আছে। মানে ওরা যে মিডফিল্ডের ভিতর বল নিয়ে ধৈর্যের পরীক্ষা নিবে এমবাপ্পে আর ডেম্বেলে। এমবাপ্পে আর ডেম্বেলে কি অধৈর্য হয়ে যাবে? এমবাপ্পে তো অধৈর্য থাকবে। এমবাপ্পেকে আপনি ধৈর্য ধরে দেখতেই পারবেন না, ছুটবে শুধু বল দেখলে দেখবেন যে মুখে লম্বা মাটিতে ছুটতেছে আর কি। হ্যাঁ, ধৈর্যের কোনো এখন এই সময় কি আমরা যেটা দেখছি মানে স্পেনে কিন্তু বার্সেলোনা ফুটবলার অনেক ওরা কিন্তু ফাউল করতে পারে, রিয়াল মাদ্রিদের কিন্তু এমবাপ্পে এটা তো ওই রাইভাল এখানে আসতে পারে, এখানে আসবে। হ্যাঁ আসবে, ক্লাব ফুটবলের স্পিরিট এখানে কাজ করবে। এখানে আসলে মজাটা হবে কি জানেন, যে স্পেন যখন বল আটকে রাখবে, পায়ে রাখবে বল, আর এমবাপ্পেরা সেখান থেকে বল বের করবে। হ্যাঁ, এমবাপ্পে ডেম্বেলে মানে এই এমবাপ্পে ডেম্বেলে ওলিস আর বারকোলা এই 4 জন কিন্তু একসাথে। হ্যাঁ, এখানে তো ফাউল হবে। হ্যাঁ, ফাউল হবে। আমার ধারণা যে প্রচুর ফাউল হবে এই ম্যাচে। হ্যাঁ, মানে বল নেওয়ার চেষ্টা থাকবে আর ওদিকে বল আটকাবে, প্রেস করবে। তো আমি আসলে বিজয়ীর নাম বলতেছি না, বলি যে আমরা ম্যাচটা খুবই এনজয় আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে স্পেন তো টিকি টাকা খেলে। হ্যাঁ, দেল বস্কের টিকি টাকা থেকে এখন বেরোতে পারে না। দেল বস্কের সময় হ্যাঁ টিকি টাকা, হ্যাঁ একদম টিকি বেরোতে পারে। এখন টিকি টাকার কাউন্টার হিসেবে এসেছিল প্রেস ফুটবল, প্রেস করতে হবে, পাশে জায়গাটা ছোট করে দাও, বল নিয়ে নাও। এখন আসলে স্পেনের প্রেসের সামনে টিকি টাকা আদৌ টিকবে? আমি শুনেন একটা পরিসংখ্যান দিই। লাস্ট দুটো ম্যাচে ইন্টারন্যাশনাল ম্যাচ, একটা নেশনস লিগ ইউরো, ফ্রান্স কিন্তু একদম শেষ। এই টিকি টাকার কাছেই কিন্তু আছে। এটা একটা মানে ফ্রান্সের জন্য একটা অ্যালার্ম। হ্যাঁ, মানে এই টিম একই টিম কিন্তু টিম চেঞ্জ হয় না, সেম টিম। মানে এমবাপ্পে ডেম্বেলে সেম ফর্ম। আজকে ডিভিশন নিয়ে আসে না একটু এখানে পার্থক্যটা হলো লাস্ট ইউরো হারার পরে ফ্রান্স কিন্তু তাদের ফরমেশনটা চেঞ্জ করে দিয়েছে। দেশম কিন্তু ফরমেশন চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, এই বিষয়টা মানে আজকে আমি খুব অধীর আগ্রহে আছি দেখার জন্য যে স্পেনের টিকি টাকা ফ্রান্স কেন সামাল। আর দেশমকে একটু আত্মবিশ্বাসী মনে হইতেছে, সে আছে বলবো যে ফ্রান্সই ফেভারিট। হ্যাঁ, মানে ফ্রান্সকে কিন্তু নরমালি আমরা কিন্তু সবাই জানতে পারি ফ্রান্সই ফেভারিট। মানে কিন্তু দুইটা মানে আমরা যদি স্পেন আর ফ্রান্সের কথা চিন্তা, দুই দিকে কিন্তু দুই মহাতারকা মানে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা, একদিকে ইয়ামাল আর একদিকে এমবাপ্পে। মানে এই দুইজনের লড়াইটা আসলে কিরকম হবে? একজন কিন্তু এমবাপ্পে কিন্তু অনেক এক্সপেরিয়েন্স, মানে এখন 3টা ওয়ার্ল্ড কাপ খেলছে, ওয়ার্ল্ড কাপ জেতাও হয়ে গেছে, ক্লাব ফুটবলও সফল। অন্যদিকে ইয়ামালের কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কাপ। তো একদিকে এমবাপ্পে আসলে মেসির একদম সাথে সাথে গোল, প্রায় এই ওয়ার্ল্ড কাপে তো সমান, সব মিলিয়ে মেসির চেয়ে তার 1 গোল কম। তো এরকম একটা প্লেয়ারের সাথে ইয়ামালের মাত্র 1 গোল ওয়ার্ল্ড কাপে। মানে এই তরুণ একটা প্লেয়ার কি এই চাপটা নিতে পারবে এরকম বড় ম্যাচে, ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল? আসলে তরুণরা অনেক সময় মিস করে, মানে ওয়ার্ল্ড কাপে দেখা যায় যে তারা খেয়ে হারায় ফেলে, এটা অভিজ্ঞতার একটা ব্যাপার।
কিন্তু অন্যদিকে একটা জিনিস ভাববেন তরুণরা বা যে কোনো মধ্যে খেলায় ঘুরে দিতে পারে এই কারণে যে তার উপর প্রেশার নাই, তার অপারেশন নেই। সে জুনিয়র। হ্যাঁ, এইটা যদি ফিল করতে পারে তাহলে আসলে ইয়ামাল কিন্তু সব কোনো সময় আমি দেখি না যে চাপ নিয়ে খেলতে চায়। চাপ নিয়েও না, খেলে না, না। সে হয়তো গোল পায় না, একটা বোধহয় গোল পাইছে। হ্যাঁ, কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু দুইবার। হ্যাঁ, দুইবার হইছে। আর আর সে কিন্তু পারফর্ম করতেছে আমার জন্য। আর এমবাপ্পে যে ফিল্ডে ধরে এখানে চান্স থাকে, এমবাপ্পে খুব চাপে থাকে বিষয়টা এরকম না। না। এমবাপ্পের খেলার মধ্যে দেখবেন একটা নির্ভর ব্যাপার আছে। হ্যাঁ, এমবাপ্পে সে বেলের দুজনই আর অভিজ্ঞতা তো তার এক স্টেপ আগে রাখবেই। তো আমি এমবাপ্পের দিকে আমার পাল্লা ভাই। এমবাপ্পে থেকে পাল্লা ভাই। আর ইয়ামাল এমবাপ্পে যদি বাদ একটা পরিসংখ্যান এখানে দিতে পারি, ইয়ামাল আর ভার্সেস এমবাপ্পে ক্লাব আর ইন্টারন্যাশনাল মিলে দুইজন 10টা ম্যাচে তারা মুখোমুখি হচ্ছে। তো এখন পর্যন্ত ইয়ামাল জিতছে 8টা, এমবাপ্পে 2টা। দুইটাই অনেক বাট এমবাপ্পের গোল সংখ্যা বেশি ইয়ামালের গোল। ইয়ামাল কিন্তু মানে গোল করার মানে খুব একটা করে না, মানে এমবাপ্পে তো গোল করানোর দিকে বেশি মনোযোগ করে। মানে যদি ইয়ামাল এমবাপ্পের দুজনের উপর ফোকাস সবচেয়ে বেশি থাকবে, এর বাইরে আসলে অন্য কোনো প্লেয়ার মানে দেখা যাবে যে তার উপর কোনো ল্যাম্বাইটি নাই। যেমন ওই যে ওইদিকে আমরা সবাই জানি যে ওই যে মেরিনো মানে 2 ম্যাচে নামলো, সাব হয়ে 2 ম্যাচে গোল দিয়ে স্পেনকে উঠে গেল, বা এদিক দিয়ে ধরেন ডেমবেলে বা বারকোলা, যাদের উপর আসলে ফোকাসটা থাকবে না। এরকম কোন ম্যাজিক প্লেয়ার হবে কিনা যে এক একে সমতা আবার শূন্য শূন্য হতে পারে, কারণ মানে দুটো দলই আসলে গোল করার জন্য মরিয়া হয়ে থাকে। তো যখন যদি এরকম সমতা থাকে যে 0-0 বা 1-1, তখন আসলে দুই দলের কোচের ট্যাকটিক্যাল পরীক্ষা এবং কোচেদের পরীক্ষা, কোচেদের পরীক্ষা যে কে কি কোন ট্যাকটিক খাটাইতে পারে। আসলে মানে এইটা ম্যাচটা সুপার এক্সাইটিং। পরের সেমিফাইনালের কথা যদি আসি, মানে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ মানে কিন্তু ম্যাচের চেয়ে অনেক বেশি। মানে সেই ফকল্যান্ড যুদ্ধ বলেন বা ওই যে লাতিনের যার মাধ্যমে আসলে হলুদ কার্ড লাল কার্ড আসলো ওয়ার্ল্ড কাপে, তো ওই ম্যাচটা ঘিরে আর লাস্ট যেটা 86 একই ম্যাচে হ্যান্ড অফ গড, যেটা নিয়ে ইংল্যান্ডের সবচেয়ে বেশি এটা তো 86 পরে যার উপর সবচেয়ে নজরটা বেশি থাকবে ডেভিড বেকহাম, ম্যারাডোনা সে, এবং একই ম্যাচে আইকনিক গোল ইংল্যান্ডের সাথে, একই ম্যাচে সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল গোল এবং সবচেয়ে ওয়ার্ল্ড কাপের সেরা গোল যেটা বলা হয় একই ম্যাচে। মানে ইংল্যান্ডের সমর্থকরা এটা ভুলতে না ভুলতেই 98 বেকহামের সেই লাল কার্ড, আমরা সবাই জানি ওই মানে যে লাল কার্ডটা আসলে তার পাওয়ার কথা ছিল না, মানে সেধে মারামারিতে যারা লাল কার্ড পাইলো, এবং সেই ইংল্যান্ডের ডেভিড বেকহাম 2002 সালে তার পেনাল্টিতে আর্জেন্টিনা আবার গ্রুপ পর্ব থেকে বাদ। মজার ব্যাপার হচ্ছে সেই ডেভিড বেকহাম কিন্তু আবার খেলা দেখতে আসবেন, এবং বলা হচ্ছে যে তিনি আসলে কাকে চুজ করবেন, মেসিকে তার মায়ামি টিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নাকি তার দেশকে। এই ম্যাচটা নিয়ে আসলে মানে মাঠের বাইরে ঢুকতে আমরা সবাই যে নিরাপত্তা অনেক হাই নিরাপত্তা রাখা, দুই দলের সমর্থকরা মারামারি জড়ায় পড়ে, মারামারি করতে পারে। এই ম্যাচে আর্জেন্টিনা আসলে বলা হচ্ছে যে তাদের এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ, মানে এখন পর্যন্ত কোনো র্যাঙ্কিং এর 10-এর ভিতর থাকা দলের তারা মুখোমুখি হয় না। সর্বশেষ সুইজারল্যান্ড মনে হয় 14 নম্বর ছিল। তো ইংল্যান্ড, বেলিংহাম, কেইনের দল শক্তিশালী দল, তাদের বিপক্ষে আসলে এই ম্যাচের ফেভারিট কে? ইংল্যান্ড। যারা কি মানে ওই আর্জেন্টিনার যে দুর্বল রক্ষণ ভাগ, সেটাকে রক্ষণ ভাগ মিডফিল্ডও যে তাদের খুব একটা ভালো না, মানে লাকের ব্যবদৌলতে আসে। আমরা যেটা বলা হচ্ছে যে মানে স্কালোনির ট্যাকটিক্স তো এবার ফেল, শুধুমাত্র ওই ম্যাজিক মোমেন্টের জন্য এখন পর্যন্ত ফেল একেবারে বলা যাবে না, যেহেতু ম্যাচটা জিতে গেছে। হ্যাঁ, সামনে ম্যাচটা আছে, হ্যাঁ ফেল তো বটে, হ্যাঁ এই পর্যন্ত ফেল। নিজেই স্বীকার করছে যে আমি ভাগ করতে আসছি, মানে ট্যাকটিক্স আমাদের কাজ করে নাই, আমার ভাগ করতে সেমিফাইনালে উঠছে। তো এইটা যদি কোচ বলতেছে তখন আসলে দলের কি অবস্থা? না, কোচের সেটা বিষয়টা আমার কাছে খুবই অবাক লাগছে। ডিরেক্ট বলে দিয়েছে কোচের সাধারণত এটা আসলে স্বীকার করার কথা না, হ্যাঁ সাধারণত বাট সে কাউকে বলে দিচ্ছে ভাগ্যের উপর আছে। এখন অবভিয়াসলি ইংল্যান্ড ফেভারিট, এই ম্যাচে কোনো সন্দেহ নাই। আর্জেন্টিনার জন্য আর্জেন্টিনাকে ফেভারিট বলা যায়, তো আর্জেন্টিনা টিমটা কিন্তু দুর্দান্ত, হ্যাঁ তাদের সমস্যা সংকট আছে বা অসাধারণ একটা টিম। এবং আমি আপনাদের কিন্তু আগেও বলছি যে ফ্রান্সকে ঠেকাতে পারে একমাত্র বোধহয় আর্জেন্টিনা। এইবার বাট আর্জেন্টিনাকে আমি ফেভারিট বলতাম যদি তারা এর আগ পর্যন্ত টপ 10 এর কোনো দলের সঙ্গে হারায় আসতো। পরীক্ষা তো দিতেই হয় না। পরীক্ষা বলতে ধরেন ওই যে কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড 3 ম্যাচেই কিন্তু আর্জেন্টিনা মানে হারার একদম দ্বার প্রান্ত থেকে ঘুরে চলে আসছে, একদম দ্বার প্রান্ত থেকে চলে আসে। এখন কথা হচ্ছে এখন ধরেন এই একই পরিস্থিতি কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড, ধরেন আর্জেন্টিনা পিছায় বা মিশরের মতো 2 গোলে পিছায়,
সবাই বলছে ওই 2 গোলের পিছনে যদি ইংল্যান্ডের সাথে থাকে তাহলে ঘুরে দাঁড়ানোর আর কোনো পসিবিলিটি নাই, মানে যতই প্রেস করুক ইংল্যান্ডের ডিফেন্স ওটা ঠেকাই দিবে। মানে এটা যদি হয় তাহলে আর্জেন্টিনার টার্গেট একটাই থাকবে যে গ্রুপ পর্বের ম্যাচের মতো প্রথমে একটা বা দুটা দিয়ে ডিফেন্স লাইনে চলে যাবে। আর্জেন্টিনা ডার্টি এটা যে খুব এটা যে খুব কার্যকর হবে, হ্যাঁ এটা মনে হয় না। ইংল্যান্ড কিন্তু সেম ইউরোপিয়ান টিমের সঙ্গে এইসব কৌশল কাজে দেবে বলে আমার কঙ্গোর সাথে 1-0 গোলে পিছিয়ে ছিল, শেষে গিয়ে 2-1 জিতে আবার মেক্সিকোর সাথে হ্যারি কেইন। দুটো বিষয় এখানে মানে আর্জেন্টিনার দুটো বিষয় কাজ করে, আর্জেন্টিনার পক্ষে কাজ করবে। প্রথমত হলো ইন্ডিয়ান চোকার্স, সেটা যেমন সাউথ আফ্রিকার চোকার্স, ইংল্যান্ড হলো ফুটবলের চোকার্স, এই এক বিষয়। আর দ্বিতীয়ত হলো মেসি, লিওনেল মেসি একটা বিশাল বিশাল ফ্যাক্টর। উনি যে মানে কোন সময় কোন ম্যাজিক দেখায় দিবে এটা আসলে কোনো ইংল্যান্ড কিন্তু বলছে যে মানে মেসিকে তারা কখন মানে মেসির সাথে কখনো ইংল্যান্ড এই টিমটা খেলে নাই, মেসিও কখনো ইংল্যান্ড মানে ক্লাবের সবার সাথে খেলা হয়েছে, ন্যাশনাল টিমে এই ফার্স্ট খেলবে। এটা কিন্তু দুই দিকের জন্য বিপদ, মানে মেসিও কখনো ইংল্যান্ডে ওভাবে খেলে নাই, ওরাও আবার মেসিকে কখনো খেলে নাই। তো এই মেসি কেন আমার মনে হয় এই এই গ্রুপের কারোর সাথে ইংল্যান্ড কখনো খেলে না, এই কারোর সাথে খেলেন। লাস্ট তাদের দেখা হয়েছিল সেই ওয়ার্ল্ড কাপের 2002 এর ওয়ার্ল্ড কাপে, এরপরে দেখা হয়েছিল একবার 4 সালে, মেসি তখনো মাটি নামে নাই। মানে এই গ্রুপটার সাথে ইংল্যান্ড কখনো খেলে নাই, তো দুজনের সাথে কখনো খেলে নাই। এই ম্যাচটা আসলে মানে দুজনের জন্য ট্যাকটিক সাজানো মনে একটা বেশ কঠিন মানে কাকে আসলে কিভাবে কি করবে। তবে আর্জেন্টিনাকে মানে আপনারা দুজন ইংল্যান্ডকে আগে রাখতেছেন, আমি আসলে আর্জেন্টিনাকে আগে রাখতেছি একটা কারণে। ইংল্যান্ড আমরা দেখবো যে 18 সালে এটা হচ্ছে ভালো টিম নিয়ে আসছিল, তাদের প্রতিপক্ষ ছিল ক্রোয়েশিয়া, মনে আছে ক্রোয়েশিয়া, কিন্তু তেমন এক লুকা মডরিচ ছাড়া তাদের কোনো ওরকম কোনো প্লেয়ারও নাই। কিন্তু কি করলো সেমিফাইনালে ওই লুকা মডরিচ পুরো ম্যাচটাকে চেঞ্জ করে দিল এবং হ্যারি কেইন মিস করলো। মানে যখন একদম গোল করলে আপনি উঠে যাবেন ফাইনালে, এই মোমেন্টটাতে ইংল্যান্ডের যত বড় প্লেয়ার আছে সবাই চোখ করে। হ্যাঁ, এবং ঠিক উল্টা দিকে যখন আর্জেন্টিনা অতি বিপদে মিশরের সাথেও বা সুইজারল্যান্ডের সাথেও, তাদের যে খুব ক্ষুদ্র ফুটবল যাদেরকে আমরা লর্ড বলি, লাউতারো মার্টিনেজ, বাইরের দিকে ধরেন ফার্নান্দেজ, বাইরে আলভারেজ যে আসলে গোলই পায় নাই, তারা কিন্তু গোল করে দিতে যায়। মানে এই জিনিসটা আসলে দুই দিকের কন্ট্রাডিক্টরি হবে কিনা, যে ভালো খেলে আসা দল মানে চোখ করবে আর খারাপ মোমেন্টে মানে হঠাৎ করে একজন ভালো খেলবে। ইংল্যান্ড এবার আত্মবিশ্বাস, ইংল্যান্ড চোখ করানোর সুযোগ খেয়াল করে দেখবেন, ইংল্যান্ড শেষ মুহূর্তে জিতে আসতেছে। হ্যাঁ এটা আসলে হ্যাঁ এটা মানে হ্যারি কেনের চাওয়া মনে হয় বেলিংহাম কখন শুরু হবে। হ্যারি কেন তো আমেরিকা তো না, হ্যারি কেন শব্দটা চালু। হ্যাঁ হ্যারি কেন এবার কিন্তু বেলিংহাম আর বেলিংহামকে নিয়ে সবচেয়ে বেশি এদিকে মেসি ঝড় বয়, মেসি যে কোনো মুহূর্তে ঘুরে দিতে পারে হ্যারি কেন। আর বেলিংহামের উপর কিন্তু আর্জেন্টিনাকে দুজন ডিফেন্ডার আসলে বেলিংহামকে ঠেকাবে, এটা নিয়ে কিন্তু একটা বেলিংহাম কিন্তু এবং লং রেঞ্জ শট, এটা মনে হয় যে লং রেঞ্জ শটটা আসলে মার্টিনেজ কতটুকু ঠেকাইতে পারবে এবার। আর বক্সের বাইরে থেকে যদি বেলিংহাম একটা শট নেয় ভালো, ওটা আসলে ওই যে ইয়ের মতো হালান্ডের মতো যদি এরকম বাইরে থেকে একটা শট নেয়, ওটা দেখা যাবে যে আর্জেন্টিনার ওই ডিপল বাইরে কেউ ঠেকাইতেই পারবে না। ডিপল বিশেষ করে খুব খারাপ ফর্মে আছে, আর্জেন্টিনার এক রোমেরো ছাড়া মনে হয় কেউ ভালো ফর্মে নেই। তো এটা কিন্তু আর্জেন্টিনার জন্য বড় একটা চিন্তা, ডিফেন্সের পরীক্ষা হয়ে যাচ্ছে, কঠিন পরীক্ষা। ওইটা মেসি ভরসা, মেসি ভরসা আর ইংল্যান্ডের চোকার্স ভরসা, আর কোনো অপশন না। তার মানে আমরা ধরে নিচ্ছি আপনাদের মতে ফ্রান্স এবং ইংল্যান্ড ফাইনাল হবে। আমি দুটো খেলা দেখতেছি, বুঝছেন কথা না বলে যাচ্ছিল মাঠ এবং মাঠের বাইরে। আমি ব্রিটিশ হুলিগান এবং আর্জেন্টাইন হুলিগানের মাঠ এটা কিন্তু আমরা জানি। আর্জেন্টিনা কিন্তু ওই যে যারা ফুটবল সমর্থক তাদের কিন্তু দেখলাম আজকে স্টেডিয়ামে ব্যান করে দিয়েছে, মানে হুলিগানিজম। আর্জেন্টিনা থেকেও তাদেরকে আসলে দেওয়া হচ্ছে না, এটা নিউজ আছে। আর্জেন্টিনা থেকেও তাদেরকে আসলে দেওয়া হচ্ছে না, মানে আমেরিকাতে খেলা দেখার জন্য, এবং আমেরিকাও তাদেরকে ব্যান করে দিয়েছে। ইংল্যান্ডদেরকে আসলে কতটুকু ব্যান করতে পারবে এটা একটা দেখার বিষয়। আপনিও বলছেন ফ্রান্স আর ইংল্যান্ড ফাইনাল মনে হচ্ছে, ফ্রান্স আর ইংল্যান্ড। আমি বলছি স্পেন আর আর্জেন্টিনার ফাইনাল হবে। এটা বলবেন এবং দেখা যাক যে ফাইটটা করে আসছে, আমরা এখানে আবার নিজের দল ছেড়ে নিজেকে দাবি করেন ব্রাজিল সমর্থক। এটাই দেখা যাক, আমরা দুইজন নিজের দল ছেড়ে এই যে আমি সবচেয়ে ডিসাইড করে আসছি, এটার পরেও আমি নিরপেক্ষভাবে যতটুকু পারা যায় বলার চেষ্টা করলাম। আচ্ছা ধরেন আরেকটা, ধরেন আর্জেন্টিনা বাদ করলো সেমিফাইনাল থেকে, তাহলে আজকে স্কালোনি লাস্ট দিন কিনা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। যে স্কালোনি আর্জেন্টিনা যদি বাদ পড়ে স্কালোনি পদত্যাগ করবে, সম্ভবত না। স্কালোনি তো মানে 2022 বিশ্বকাপের পরেই পদত্যাগ করতে চাইছিল, আজীবনের জন্য চুক্তি এরকম। বিশ্বকাপ আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক বা না জিতুক স্কালোনি সরে যাবে। আমার জন্য মনে হয় যে জিতলেও খুশিতে সরে যাবে, হারলে দায় নিয়ে সরে যাবে।
তার আর কিছু পাওয়ার নাই। নাকি অ্যালেক্স ফার্গুসন হয়ে যাবে। কারণ মনে হয় না খারাপ। তারা হয়তো নিজে থেকে সরে যেতে পারে। নিজ থেকেই সরবে, তাকে যেহেতু বিশ্বকাপ জয়ী কোচ মানে সরাবে, সে সরাসরি সরে যেতে পারে। হ্যাঁ, আমি আর আমার কিছু পাওয়ার তবে আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকলো কারণকে টেকনিক্যালি আর একটু ভালো জব, এত ভালো প্লেয়ার বেঞ্চে বসে রাখছে। রিচ হতে হবে। নিকো পাঁচ সেলসো সিনিয়র আমি হয়তো সুইজারল্যান্ড ম্যাচটার আগেও কিন্তু বলতাম যে ফ্রান্স আর্জেন্টিনা ফাইনাল হবে, বাট সুইজারল্যান্ড ম্যাচটা আর্জেন্টিনা যা করলো এটা আসলে ভালো আসলে পারফরম্যান্স। কোথাও কি মনে হয় না, মানে যদি মনে হয় স্কলানি কোথাও একটা চাপে আছে, মানে আমরা তো আগে প্রত্যাশার চাপ। হ্যাঁ প্রত্যাশার চাপ, যে আমরা আগেবার বিশ্বকাপ জিতেছি, এইবার কোনো রিস্ক নেওয়া যাবে না। আগে তো আসলে বিশ্ব কিছুই নাই, কিছুই নেই। হ্যাঁ, একটা একটা নতুন প্লেয়ারদের নিয়ে হ্যাঁ এবার কিন্তু হারলে হারলাম, জিতলে জিতলে জিতলাম, এবার কিন্তু অনেক চাপ। এবার তো এইবার একটা প্রত্যাশা আছে যে আগেবার তো বিশ্বকাপ জিতলাম, ব্যাপক চাপ। দেশের প্রত্যাশা। তো আমরা তো এই কারণে একটু গড়বড় হচ্ছে, রিস্ক দিচ্ছে না। দেখা যাক, মানে জার্মানির শেষ ম্যাচ হয় নাকি, আমরা ভাই বলতেছে ফ্রান্স ইংল্যান্ড ফাইনাল, ভাইও বলছে ফ্রান্স ইংল্যান্ড ফাইনাল, আমি বললাম স্পেন আর্জেন্টিনা ফাইনাল। দেখা যাক শেষ পর্যন্ত আমাদের দুইজন কোন পক্ষ আসলে জয় হয়। তো দারুণ একটা সেমিফাইনাল হবে এবং এই সেমিফাইনালে আশা করি মানে ভালো একটা লড়াই দেখবো এবং শেষ পর্যন্ত এই বিশ্বকাপ কে জিতবে সেটার জন্য অপেক্ষা মাত্র 5 দিনের।